Can you hear me? Yes, I can. Great. So already we have a spell of informal introduction. So as because it's now being recorded, আমরা recording যেহেতু শুরু started recording. Formally বলি যে এইটা is a platform called আমরা সবাই মিত্র 1981. We all happen to be the alumni of Mitra Institution Bhabanipur, a very well-known school, Bengali medium school. এবং আমরা we are all pass outs of 1981 batch. A few years back, few of us kind of together formed this group. Our friend Amina Aniruddha has joined or not. Aniruddha was the kind of prime mover and still being the prime mover behind this group. এবং এই গ্রুপটা তারপরে আমরা we took it more seriously than the normal alumni group, and we converted into a trust. Then we also started doing few other things for the school outside. So now we are having a presence in media. We are having this regular Zoom special addas on Sundays, and we put it up to the YouTube for world to see what we are talking about. So it's a kind of a formal thing, and we plan to go a bit more in future. That's future. Good. And for my আমাদের বন্ধুরা রয়েছে তাদের জন্য বলি Raja Venkat, former Bengal cricketer, former Indian selector, and a wonderful person and a very good friend of mine. Raja and I had a lot of talks in সবগুলো হয়তো আমরা public domain discuss করতে পারবো না, but I think is wonderful person to talk to. Raja, let's start the adda, and let's start. I think we should start with this year's Bengal Ranji Trophy. এইবারে Bengal, I think তোমার team 1989-90 তে you were part of the winning Ranji Trophy team, and now this year this team almost won it, almost. So এইবারে কেমন লাগলো তুমি? I think you have followed it, and how you feel about Indian Bengal cricket? দেখো জয়ন্ত, যদি সত্যি কথা যদি জিজ্ঞেস করো, আমি তো ইন্ডিয়ান ক্রিকেটটা যখন সিলেক্টেড ছিলাম, রেগুলার আমরা রঞ্জি ট্রফি ম্যাচেস দেখতাম, আমি কিন্তু সবসময় ভাবতাম কেন আমরা জিততে পারছি না আবার। কারণ আমাদের টিমটা সত্যি কথা বলতে আমাদের ছেলেরা ভেরি ট্যালেন্টেড, উই হ্যাভ ইনাফ মেটেরিয়াল টু উইন দ্য ট্রফি अगेन, কিন্তু আনফরচুনেটলি কেন যে আমরা জিততে পারতাম, দ্যাট ওয়াজ অলওয়েজ আ মিস্ট্রি টু মি। এবছর আই ওয়াজ অ্যাবসলিউটলি কনফিডেন্ট যেভাবে খেলছিল যে জিতবে, কি আনফরচুনেটলি একদম শেষে গিয়ে মানে খুব কাছাকাছি গিয়ে আর কি এটা হেরে গেলাম আমরা। একটাই কি জানো তো, আমার যেটা মনে হয় যে প্রবলেমটা বেঙ্গল ক্রিকেটকে আমাদের সময় থেকেই প্লেগ করে হচ্ছে যে আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে when you are selecting a youngster, you have to give selecting him based on the talent you've seen. আজকে ওকে কিন্তু আমরা যদি কনফিডেন্স না দিই, ভাই তুমি টিমে আছো, তুমি খেলো, তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে, তুমি খেলো, জাস্ট গো এন্ড পারফর্ম, তাহলে কিন্তু সে কনফিডেন্সটা পাবে। বাট আমরা যদি সারাক্ষণ বসে থাকি যে এই ছেলেটাকে কখন বাদ দেব, তাহলে কিন্তু কোনো লোকই আর কি কনফিডেন্সটা পাবে না। দ্যাট ইজ হোয়াট উই ল্যাক। আমাদের ছেলেরা কিন্তু সেলফ কনফিডেন্সে ল্যাক করে, ওই জিনিসটা আমাদের দেয়া দরকার। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের 2009-এ বোধহয় বা 2010-এ হবে, ওই তামিলনাড়ু টিমের একজন লেফট আর্ম স্পিনার আউশিক শ্রীনিবাসন বলে একটি ছেলে করে নিতে চেষ্টা করছিল, আনছিল টিমে, 16 বছর বয়স। শ্রীকান্ত চেয়ারম্যান অফ দ্য সিলেকশন কমিটি ছিল, and he was the chairman of Tamil Nadu Cricket Association selection. ও আমার একটা কথা বললো, আমাদের রাদার বললো যে দেখো ওই ছেলেটাকে ওরা যখন নিতে চেয়েছিল, আমি লোকাল ম্যাচেস দেখি না, সুতরাং আই রিলাই অন দ্য আদার সিলেক্টার্স। ওরা যখন ওর কথা বলছিল, আমি বললাম ভাই দেখো এটা কিন্তু মনে হচ্ছে বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটা 16 বছরের বাচ্চা যদি ফেল করে তাহলে কিন্তু হারিয়ে যাবে। তখন ওরা বললো না না, ছেলেটা খুব ভালো ছেলে। তো অনেক তর্কাতর্কি করার পরে শ্রীকান্ত একটা কথা ওদেরকে বললো, ভাই দেখো ওকে যদি তোমরা রাখতে চাও টিমে, ওয়েদার ও উইকেট নিক বা না নিক, ওকে আমাদের একটা কমিটমেন্ট দিতে হবে যে সারা বছর খেলবে। ওইটা যদি তোমরা দিতে রাজি থাকো তাহলে আমি রিস্ক নেবো ওই বাচ্চাটাকে নিয়ে, নালে কিন্তু আমি অ্যালাউ করবো না। এই যে কনফিডেন্স দেওয়া, প্লাস ও নাকি ড্রেসিং রুমে ইন ফ্রন্ট অফ অল দি আদার ক্রিকেটার্স এই বাচ্চাটাকে গিয়ে বললো, ভাই তুমি চিন্তা করো না, তুমি খেলছো, সারা সিজন খেলবে, তুমি একদম ফ্রিলি খেলে যাও, তোমার কোনো কিছু চিন্তা করা দরকার নেই। এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ গিভিং কনফিডেন্স টু ইয়ার ইয়াংস্টার্স না? এই জিনিসটাই দরকার আমাদের, আনফরচুনেটলি ওই জিনিসটা নেই। তোমার এই কথা মনে হলো যে তুমি যে এক্স্যাক্টলি যে কথাটা বলছো, I think now Saurav Ganguly is the BCCI president. Before that, when Saurav happened to be the CAB president, সেই সময় কিন্তু মানে আমরা যে সৌরভ গাঙ্গুলিকে as captain of Indian team দেখেছি, he used to give a lot of support to the young brigade, and he actually continued with them. People like Harbhajan Singh, Jahir, and Jubraj, he continued in spite of some failures. He continued. So Saurabh always been a player je kina eta support koreche. So don't you think that has come to the Bengal
সিলেকশন বা না, অনেকটা চেঞ্জ হচ্ছে। সত্যি কথা বলতে দেখো, আজকে যে কথাটা তুমি বলছো, আজকে স্লাইটলি আমি বেঙ্গল থেকে ডাইভার্ট করছি একটু ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে। তুমি যখন বলছো হরভজন, যুবরাজ এদের কথা, আজকে কিন্তু এই ইন্ডিয়ান টিম যেটা আজকে এই পারফর্ম করছে, ওটার কিন্তু মেন আর্কিটেক্ট ছিল সৌরভ। কিন্তু আজকে যতই লোকে যাই বলুক, যে ধোনি বলুক, এখন টু সাম এক্সটেন্ট কোহলি, এখন টু মি হি ইজ দ্য ওয়ান হুজ বিল্ট দিস ইন্ডিয়ান ক্রিকেট। আজকে যদি ইন্ডিয়ার যদি বেস্ট ক্যাপ্টেন যদি হয়, ইট হ্যাজ টু বি সৌরভ, নোবডি এলস। বিকজ ম্যাচ ফিক্সিং এর সময় টিমটাকে ধরে, তারপর হি সাপোর্টেড দ্য রাইট পিপল, যেটা হলো সবচেয়ে বড় জিনিস। আজকে কোনো সাকসেসফুল লিডার হতে হলে ইউ হ্যাভ টু পিক আপ দ্য রাইট কাইন্ড অফ পারসন, রাইট পারসন ফর দ্য রাইট জব, যেটাও করলো, and all of them proved to be good. আর কামিং ব্যাক টু বেঙ্গল ক্রিকেট, হ্যাঁ, অনেকটা সৌরভ আসার পরে অনেকটা চেঞ্জ হয়েছে নিশ্চয়ই। কেন সৌরভের আগে তো সবাই তো নন ক্রিকেটার্স ছিল, তারা তো নিজেদের গদি সামলানো নিয়ে ব্যস্ত ছিল, কত ভোট পাবো কি পাবো তা না। কিন্তু সৌরভ আসার পরে ইয়েস, থিংস হ্যাভ চেঞ্জড আ লট, হোপফুলি ইট উইল কন্টিনিউ। স্পেশালি ভিশন 2020 যেটা সৌরভ ইন্ট্রোডিউসড, এবং he brought people like Muralidharan, he brought the big names in global cricket to support Bengal cricket. এইটা মনে হয় না যে এটা কোনো একটা জায়গায় যদি আমাকে মুরলীধরন অফ স্পিন বল শেখাচ্ছে, that is different kind of confidence to a young cricketer looking at playing with Muralidharan. না জয়ন্ত, আই ডোন্ট কোয়াইট এগ্রি টু দ্যাট। আই ডোন্ট, সত্যি কথা আমার যদি জিজ্ঞেস করো, দ্যাট ওয়াজ নট দ্য রাইট থিং টু ডু। তোমার যদি ভিশন 2020 যদি করতে চাইতে, you have to pick up youngsters. ওইখানে যারা ক্রিকেটার্স at the fag end of the careers, ওরাও গিয়ে অ্যাটেন্ড করছে ওগুলোতে, and মুরলীধরন কামিং once in 6 months or once in a year, that doesn't help. ওয়াকার ইউনিস আসতো একটা, হয়তো একবারের জন্য এলো, তারপর চলে গেল। যদি এরা যদি সারাক্ষণ থাকতো ফর কন্টিনিউয়াস পিরিয়ড, 2 মাস 3 মাস, that would have made a lot of difference, yes. কিন্তু একদিন দুদিনের জন্য এসে চলে যাওয়া, 6 মাসে একবার, I don't think that makes sense. That makes sense. Okay, so we have talked about the Bengal cricket, and Bengal cricket, and now we have Shami in the Indian team, and Shami, one of the better kind of cricketers in bowlers in the global cricket right now. Riddhiman ke amra 5 diner cricket e bolchi one of the best wicket keepers we have ever had. So we had a very strong team, and with Arun Lal coming as the coach, I think that also had added to certain kind of dimension to the overall thing. এই কনটেক্সটে আমার একটা জিনিস মনে হচ্ছে, নিউজিল্যান্ড ট্রিপ, there was a controversy about ঋদ্ধিমানকে বসিয়ে ঋষভকে খেলানো, এবং এটা ভেরি ইন্টারেস্টিং। ঋষভ পন্থের আর যাই ট্যালেন্ট থাকুক, তার যে মুভিং বলের এগেনস্টে টেকনিক মানে সাংঘাতিক ভালো নয়, এটা বোঝার জন্য খুব বড় যারা লেম্যান ক্রিকেট দেখি তারাও বুঝতে পারে। কিন্তু আমরা দেখলাম, ডিসপাইট বিং দ্য ফ্যাক্ট ঋদ্ধিমান দ্য ফার্স্ট চয়েস উইকেট কিপার, হি ওয়াজ ড্রপড অ্যান্ড ঋষভকে খেলানো হলো। কি মনে হয়, যেহেতু আমাকে এদিকে ক্যাপ্টেন বলছে আমি তুমি পৃথিবীর সেরা উইকেট কিপার, দেন ইউ আর ড্রপড, এন্ড ইউ সে যে তুমি শুধু ওই ইন্ডিয়ান পিচে যেখানে বল নিচু করে আসবে সেখানে কিপিং করবে, আর এইসব পিচে আমি ঋষভ পন্থকে খেলাবো, এটা কোথাও সমস্যা তৈরি করে? দেখো জানো, প্রথম কথা যদি ঋষভ পন্থের কথা বলি, ঋষভ পন্থ এখনো কিন্তু মেবি হি ইজ ট্যালেন্টেড, আই এম নট সেইং কি হি ইজ আ গ্রেট ট্যালেন্ট অর সামথিং, মেবি, আমার এখনো ডাউট আছে সত্যি কথা বলতে। উইকেট কিপিং তো সত্যি তো খুবই, হ্যাঁ, টি20-র জন্য ঠিক আছে ঋষভ পান্থ, বাট আমার মনে হয় ওয়ান ডে ক্রিকেটও চলে না, বা টেস্ট ক্রিকেটও একদমই না। অ্যান্ড ঋদ্ধিমান শাহ বাই ফার ইজ দ্য বেস্ট কিপার। আজকে না, সত্যি কথা বলতে, যখন অস্ট্রেলিয়াতে একবার যখন ধোনিকে যখন সাসপেন্ড করেছিল একটা স্লো ওভারের জন্য, যে ম্যাচটাতে ও আর কি লাস্ট টেস্ট ম্যাচ অ্যাডিলেডে আর কি উইকেট কিপিং করলো, সেইখানে যখন উইকেট কিপিংটা করেছিল, অস্ট্রেলিয়ান টিভিতে অস্ট্রেলিয়ান কমেন্টেটরস দে ওয়্যার গাগা অ্যাবাউট হিম, যে এত ভালো উইকেট কিপার বলে। ওইখান থেকে ফিরে আসার পর দ্যাট ওয়াজ আর লাস্ট সিলেকশন নিউজিল্যান্ড হোম সিরিজে আর কি। তখন আমরা সিলেকশন কমিটিতে বসার আগে আমার সাথে শ্রীকান্তের একটাই কথা হচ্ছিল, আমি শ্রীকান্তকে বললাম, মানে তুই একটা কথা বল, আজকে ঋদ্ধিমান যে উইকেট কিপিংটা করেছে, হাউ ডু ইউ ড্রপ হিম ফ্রম দ্য টিম? দের ইজ নো ওয়ে ইউ ক্যান ড্রপ দিস বয়। তখন ও বললো না, কার জায়গায়? আলম ভাই দেখো, যদি ধোনিকে তোমার খেলাতে হয়, তুমি লেট ধোনি প্লে অ্যাজ এ ব্যাটসম্যান, কেন রাহুল দ্রাবিড় এমনি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে, লেট ধোনি প্লে অ্যাজ এ ব্যাটসম্যান, লেট ঋদ্ধি প্লে অ্যাজ এ উইকেট কিপার। সেটা তো রাজি হয়ে গেছিল। সত্যি কথা বলতে, এটা 2012-তে আর কি, আমাদের আর কি 2012-তে নিউজিল্যান্ড হোম সিরিজের জন্য এসেছিল, ওটা আমাদের লাস্ট সিলেকশন মিটিং ছিল আর কি, তখন ও রাজি হয়ে গেছিল ওটা। এন্ড সত্যি কথা বলতে, আমাদের সিলেকশন কমিটিতে একটা গুণ ছিল, যে আমাদের একটা
প্রত্যেকটা লোক আর কি কেউ আর কি জোন ওয়াইজ আর কি যেত না, সবাই আর কি যে ভালো তাকে আর কি সাপোর্ট করতো। তো সেটাতে উই ওয়ার শিওর যে ও খেলবে। এবার অ্যাজ লাক উড বি আমাদের সিলেকশন মিটিং এ প্রথম যখন, তখন সেক্রেটারি ছিল সঞ্জয় জগদালে, সে কনভেনার, প্রথম আর কি অ্যানাউন্স করে দ্য লিস্ট অফ পিপল হু আর নট অ্যাভেলেবল ফর সিলেকশন ডিউ টু ইনজুরি, এন্ড টপ অফ দ্য লিস্ট ওয়াজ ঋদ্ধিমান শাহজাহান। তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ইন্ডিয়ায় খেলতে গিয়ে টোতে একটা ইয়র্কার লেগে ক্র্যাকটে আর কি, মানে এই হচ্ছে কপাল। মানে তখন যদি বাই ডিফল্ট না বাই ডিজাইন? না, বাই ডিফল্ট হয়ে গেছে আর কি আনফরচুনেটলি। আমরা জানতাম, হ্যাঁ আমরা জানতাম না, সত্যি কথা বলতে আমি সেইটাই ওকে পরের দিকে বললাম জানাবি তোরে আমাদের ওখানে কি তোর নামটা বলা হচ্ছে, তখন দেখি তোর আর কি চোটের নাম আছে প্রথম। ইনফ্যাক্ট আবার এই কথায় মনে পড়লো বোধহয় ওই সিরিজেই যেটা নিয়ে পরে কন্ট্রোভার্সিও হয়েছিল, আই থিঙ্ক ইউ সাজেস্টেড দ্যাট ধোনি শুড বি টু বি রিপ্লেসড বাই বিরাট অ্যাজ ক্যাপ্টেন। না ওই সিরিজটা না, ওই অস্ট্রেলিয়ান সিরিজে হয়েছিল কি ওইটা, হ্যাঁ ওই ঘটনাটা হয়েছিল হচ্ছে প্রথম 3টে টেস্ট ম্যাচের জন্য মহিন্দ্র অমরনাথ আর হিরমানি গেছিল দেখতে। আচ্ছা, তখন ওরা টিমটাকে দেখছে আমরা 3-0 ডাউন তখন সিরিজটাতে, ওরা ফিরে এলো, ওরা এসে বললো ভাই দেখো এই টিমের মধ্যে কোনো টিম স্পিরিট নেই, গ্রুপিজম হয়ে গেছে, একদিকে ধোনি একদিকে সেহবাগ আর একদিকে অন্য প্লেয়ার গুলো, সো বেস্ট ইজ লেটস লুক ফর সার্টেন আদার ক্যাপ্টেন আর কি। আর এটা সত্যি কথা, উই হ্যাড ওই বছর আমাদের সিলেকশন কমিটিতে মহিন্দ্র অমরনাথ ছিল, and one of the most straightforward persons you can come across. মহিন্দ্র অমরনাথ এসে বললো বলে ভাই দেখো এইভাবে যদি একটা টিম খেলে 3-0 কেন যে কটা টেস্ট ম্যাচ আমরা খেলবো সবই হারবো। তখন আমরা ঠিক করলাম যে why not try somebody else, সেটাতে আমাদের ঠিক করা হলো যে ফিউচার অফ ইন্ডিয়ান ক্রিকেট দেখে আমরা ধোনির কথা চিন্তা করলাম। all the 5 selectors are unanimous about Virat captain হওয়ার জন্য, all the 5 of us were unanimous in that. কিন্তু ওটা আনফরচুনেটলি হলো না আর কি, হলো না। এইটা খুব ইন্টারেস্টিং, মানে সৌরভ, আমরা ইন্ডিয়ান ক্রিকেটের গ্রুপিজম সেই গাভাস্কার কপিল দেবের সময় থেকে আমরা শুনেছি, এই নিয়ে গাভাস্কারের মজাও করেছে, গাভাস্কারের কপালে একটা বোধহয় কিছু প্লাস্টার লাগানো ছিল, সাম মিডিয়া পার্সন আজ যে কি হয়েছে যে কপিলের সঙ্গে মারামারি হয়েছে। সো দ্যাট কাইন্ড অফ জোক অলওয়েজ ওয়েন্ট অ্যারাউন্ড ইন্ডিয়ান টিমে, বম্বে গ্রুপ এন্ড দিল্লি গ্রুপ লাইক দ্যাট। কিন্তু সৌরভের পরে কিন্তু এই গ্রুপিজমটা আমরা খুব সেভাবে শুনিনি। What you are saying that Dhoni captaincy, though the groups were formed, the groups were there. দেখো সত্যি কথা, ধোনিকে যেটা আমরা দেখি না, ধোনি has been created by the media. তুমি যদি সত্যি কথা যদি দেখো, let anybody starting from Gavaskar, Kohli, anybody let them touch their heart and say that Dhoni was a damn good test cricketer. No, Dhoni was a good batsman in Indian conditions. Dhoni was one of the finest finishers in one-day cricket, in T20. Yes, oikhane I'll give him that say. But as far as test cricket is concerned, his wicket keeping was pretty ordinary and his batting was in Indian condition bhalo খেলেছে, but overseas কিন্তু কোনো রানই নেই ওর কিন্তু। Yes, তুমি ওখানে যদি উল্টো দিকে যাও, তুমি ওয়ান ডে ক্রিকেটে বলো yes আমি একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড, there is no better finisher than him. কিন্তু মিডিয়া ওকে এমন তৈরি করে দিয়েছে ক্যাপ্টেন কুল হ্যানা ত্যানা করে, বাট পিপল হ্যাভ নোটিসড হিম স্লোলি না, ওর বিরাট একটা গ্রুপ ছিল, হি কুড নট লুক বিয়ন্ড রায়না, he could not look beyond Robin Uthappa, Piyush Chawla, RP Singh, এইগুলো হচ্ছে ওর গ্রুপের আর কি, মানে এর বাইরে কিছু না। এবারে ছোট্ট এক্সাম্পল, আমাদের সাথে প্রথম সিরিজে না চেন্নাই সুপার কিংস আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট হয়েছিল কি আমাদের ফার্স্ট সিরিজে একটা ঝামেলা লেগেছিল আর কি, কেন আমাদের শ্রীশান্তকে আমরা নিতে চেষ্টা করছিলাম, নাগপুরে মিটিংটা ছিল আর কি, তখন শ্রীশান্তের জায়গায় ও বললো নো আই ওয়ান্ট RP Singh। আমরা সিলেক্টরস বললাম নো উই ফিল শ্রীশান্ত ইজ বেটার রাইট নাও, শ্রীশান্ত শুড বি দ্য টিম। তখন ওদম করে বললো দেন আই ডোন্ট ওয়ান্ট টু লিড দ্য টিম। তখন শ্রীকান্ত বলল ফাইন ইউ ডোন্ট হ্যাভ টু লিড দ্য টিম। শ্রীনিবাসন ছিল সেক্রেটারি, শ্রীনিবাসন ইমিডিয়েটলি ইন্টারভিন, সে বলল নো নো এমএস লিভ ইট করে আটকে দিল। তখন পরে যখন শশাঙ্ক ওটা শুনতে পেরেছে, শশাঙ্ক একটা কথাই শ্রীনিবাসনকে বললো, শ্রীনি নেক্সট টাইম হি আটার্স আ ওয়ার্ড লাইক দ্যাট হিল বি আউট অফ দ্য টিম, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন দ্য টিম ইফ হি আটার্স আ ওয়ার্ড আফটার দ্যাট। তারপরে কিন্তু কোনোবার আর কি করতে যায়নি। তো তারপরে ধোনির সময় এই গ্রুপটা ধোনির সময় বেশ ভালো মতোই ছিল। এই কনটেক্সটে জিজ্ঞাসা করি এই যে মানে আমাদের এই যে লকডাউন এন্ড অল দ্যাট হ্যাজ পুশড ব্যাক IPL দিস ইয়ার। নাও what's your thinking about Dhoni coming back to Indian cricket? What's your personal view? See, honestly, আমায় যদি জিজ্ঞেস করো, I think it will be looking back. I have to look forward. আজকে কোনো জায়গা নেই, তুমি ধরো আজকে T20 ওয়ার্ল্ড কাপে তোমার যেখানে KL রাহুল ইজ কিপিং উইকেটস,
and he's batting extremely well. I think T20 তে I would go with him any day. এখন এই কন্ডিশনে তুমি যদি খেলার তোমার ইচ্ছে থাকে, why don't you play domestic cricket? You should have played domestic cricket. তুমি আসবে যখন ইচ্ছে খেলবো, যখন ইচ্ছে খেলবো না, that is not correct. সচিনের চেয়ে কোনো বড় প্লেয়ার হতে পারে না তো। সচিন যখন ইন্ডিয়াতে থাকতো, বম্বের যখন রঞ্জি ট্রফি ম্যাচ থাকতো, গিয়ে খেলতো ওখানে। মানে দ্যাট ইজ হোয়াট ক্রিকেটার ইজ। তুমি আমি এই ম্যাচটা খেলবো, ওই ম্যাচটা খেলবো না, আমার ইচ্ছে মতন খেলবো, ইচ্ছে মতন খেলবো না, দ্যাট ইজ নট অন। সো your thinking is এখন KL রাহুল যেভাবে পারফর্ম করছে, অটোমেটিক চয়েস ফর দ্য T20 ওয়ার্ল্ড কাপ KL রাহুল অ্যাজ উইকেট কিপার ব্যাটসম্যান। অ্যাবসলিউটলি, আমার তো তাই মনে হয়। আচ্ছা, এই কনটেক্সটে জিজ্ঞাসা করি যে প্রেজেন্ট ইন্ডিয়ান টিম, বিরাট কোহলি ইজ নাও he's the captain of all three formats, Test, One Day and T20. কিন্তু তিনটে টিমের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কম্পোজিশন অফ দ্য টিমে ডিফারেন্স আছে। তো এই যে রবি শাস্ত্রী এন্ড বিরাট কোহলি এন্ড দিস, অনেকের কথা হচ্ছে রোহিতকে হয়তো ওয়ান ডে 50 ওভার্সের ক্যাপ্টেন করে দেওয়া উচিত। তো হোয়াটস ইউর ভিউ, যে বিরাট কোহলি শুড রিমেইন ক্যাপ্টেন অফ অল থ্রি ফরম্যাটস অর ইউ শুড হ্যাভ ডিফারেন্ট ক্যাপ্টেন্স? দেখো সত্যি কথা, আমি এই বিরাটকে আমরা যখন সিলেক্টেড ছিলাম তখনই টিমে এলো, সেটার মধ্যে সেটা সবচেয়ে বড় যে গুণটা আছে, ট্রিমেন্ডাস ফাইটার। ওর মধ্যে আমি অনেকটা সৌরভের এটা দেখি আর কি, যেটা সৌরভ আর্লি ডেজ যেটা ছিল, ওটা কিন্তু বিরাটের মধ্যে দেখি। সুতরাং আমার কাছে কিন্তু এখনো তিনটে ফরম্যাটেই বিরাটই থাকা উচিত। সি, আর রোহিতের আরেকটা প্রবলেম আছে, রোহিত ইজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড ক্রিকেটার, কিন্তু রোহিত ইজ নট অ্যাজ সিরিয়াস অ্যাজ বিরাট। ইট ইজ লাইক, তুমি যদি ধরো আজকে যখন গাভাস্কার বিশ্বনাথ ছিল, both of them in their own way class players, আর কি হচ্ছে বেটার প্লেয়ার পাওয়াই যেত না, কিন্তু গাভাস্কার কোথায় চলে গেল, বিশ্বনাথ কোথায় চলে গেল? ইট ইজ বিকজ অফ দ্য ডিসিপ্লিন। গাভাস্কার ইজ ভেরি ডিসিপ্লিন। ওর কাজ হচ্ছে গিয়ে রান করা, বেশি লোককে এন্টারটেইন করা, প্রচন্ড ভালো মানুষ, এর চেয়ে ভালো ভদ্রলোক হয় না, বাট হি ওয়াজ অ্যান আর্টিস্ট আর কি, লোককে আনন্দ দিত। আমার মনে হয় ওইখানেই রোহিত শর্মা যদি ব্যাট করে, দে কুড বি নোবডি বেটার দেন হিম, বাট ওর ওই বিরাটের মতন যে ফিট থাকতে হবে সবসময়, বা টিমের সাথে এ করতে বা লড়তে হবে, সেইগুলো কিন্তু সেরাম এটা নেই ওর মধ্যে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বিরাট। What is your assessment of Ravi Shastri as coach, as the head coach? দেখো আমার কাছে সত্যি কথা আমার যদি জিজ্ঞেস করো, আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড যখন অনিল কুম্বলেকে সরানো হলো। অনিল কুম্বলে আই নো হিম ভেরি ক্লোজলি। মানুষটা হচ্ছে বড্ড ভালো মানুষ পাওয়া খুব মুশকিল, ভেরি অনেস্ট, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, নো ননসেন্স পারসন। মেবি ওইটার জন্যই সাম অফ দেম ডিডন্ট ওয়ান্ট হিম। সত্যি কথা বলতে আজকে ইন্ডিয়ান ক্রিকেটে কি হয়, আমি তো চোখের সামনে দেখেছি তো, গ্যারি কার্স্টিন, ডানকান ফ্লেচার, এই দুজন কোচ ছিল আমাদের সময়। গ্যারি কার্স্টিন 2011 ওয়ার্ল্ড কাপে আমাদের 15টা উই হ্যাড ডিসাইডেড, তখন আমরা যখন টিম সিলেকশনটা হচ্ছিল 15 জনের, ইয়াশপাল শর্মা আর আমি ছিলাম সাউথ আফ্রিকাতে, ইন্ডিয়া ট্যুর চলছিল সাউথ আফ্রিকা। চেন্নাইতে ছিল শ্রীকান্ত, হিরওয়ানি আর ভাবে, শ্রীনিবাসন অ্যাজ দ্য কনভেনার। আমাদের ভিডিও কনফারেন্সিং হচ্ছে, আর ওখানে গ্যারি, ধোনি, আমরা চেন্নাই থেকে বললো। সো হ্যাঁ, রাইট, এটা আমরা যখন ওখানে ছিলাম আর কি চেন্নাইতে, তখন সরি আমরা সাউথ আফ্রিকাতে ছিলাম, ইয়াশপাল আর আমি, ছিলাম বিলাম রোহিত শর্মা। যেই শ্রীকান্ত রোহিত শর্মার নাম বললো, গ্যারি কার্স্টিন বললো ইয়েস রোহিত শর্মা অ্যাবসলিউটলি। ওখান থেকে ধোনি, নো আই ওয়ান্ট পিয়ুষ চাওলা। ইমিডিয়েটলি সামসল্ট হয়ে গেল গ্যারি কার্স্টিন, বলে আই থিংক হি ইজ আ বেটার চয়েস, লেটস গো ফর হিম। মানে ওরা জানতো যে আমি যদি ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনকে খুশি রাখতে পারি, আমার এখানে পজিশনটা ক্লিয়ার থাকবে। আর দেখো সত্যি কথা বলতে একটা জিনিস কি, আজকে ইন্ডিয়ান ক্রিকেট এতদিন কি ছিল, প্রত্যেক কটা যখন ডালমিয়া যখন ছিল তখন সৌরভ যা বলতে হতো, শ্রীনিবাসন যখন ছিল ধোনি যা বলতে হতো। একমাত্র যতগুলো লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে শশাঙ্ক মনোহর ছাড়া সবাই উইথ ভেস্টেড ইন্টারেস্ট ছিল আর কি।
Exactly. এখনো বোধহয় একই মডেলই অপারেট করছে। এখনো what Virat says that's the last word. Exactly. So Ravi has nothing much to do apart from just না বাট keeping. ওকে তো আমরা তো জানি না, ওর লাইফস্টাইলটা জানি, সুতরাং আই ডোন্ট লেস সেট দ্য বেটার আর কি। এটা অনেকেই বলে যে অনিল কুম্বলে would have been a huge thing for Indian cricket যদি he could have continued longer time. Unfortunately, he না could না not. সত্যি কথা, and he was a very good captain also. আমার মনে হয় মেবি if he had played longer না হয়তো আরো বেটার পারফর্মও করতে পারতো। ইনফ্যাক্ট আমার মনে আছে ওই সিরিজটা, আমাদের প্রথম সিরিজটা অস্ট্রেলিয়ার সাথে, যেটা সৌরভ রিটায়ার করলো, সেম বছর ও রিটায়ার করলো। ইনফ্যাক্ট এই চন্ডিগড় ম্যাচটাতে ও বোধহয় কটন বল নিতে গিয়ে ওয়েবিং আর কি ফেটে গেছিল আর কি। তখন মিডিয়ার লোকেরা ওর সম্বন্ধে অনেক কিছু বলতে শুরু করলো। একটা পার্টি ছিল এতে মোহালিতে, তখন এই পার্টিতে ওই একই টেবিলে শ্রীকান্ত, গাভাস্কার, তেন্ডুলকার, আমি বসছিলাম। তখন তেন্ডুলকার একটা বললো, ইফ পিপল কোয়েশ্চেন অনিল কুম্বলে's integrity then there should be no role model in this country. ঠিক এই কথাটা বলেছিল, সেইভাবে ওকে রেসপেক্ট করতে লোকে। অ্যাবসলিউটলি। যে লোকটা মানে ওইরকম অ্যাক্সিডেন্ট, চোট পাওয়ার পর ওইভাবে পারফর্ম করে, ইন্টিগ্রিটি সামথিং ভাবা যায় না। and that also takes us to যে পিরিয়ডের কথা বলছি, একটা আগের পিরিয়ড, আবার ফিরে আসি সৌরভের লাস্ট সিরিজের কথা। সৌরভ যখন রিটায়ার করলো, অনেকেরই মনে হয়তো হি রিটায়ার্ড বিফোর টাইম, এবং এরকম মিডিয়াতে কথা উঠেছিল যে হি ওয়াজ অলমোস্ট ফোর্সড টু রিটায়ার। ওর সঙ্গে এটাই এগ্রিমেন্ট হয়েছিল, তোমায় খেলতে দেওয়া হবে কয়েকটা টেস্ট, তো হি হ্যাভ টু রিটায়ার। হোয়াট ইজ দ্য এক্সাক্ট স্টোরি? মানে সৌরভ ইজ এ বিগ থিং ফর ইন্ডিয়ান ক্রিকেট, ফর বেঙ্গল ক্রিকেট, টু মেক হিম রিটায়ার, পুশ হিম টু রিটায়ারমেন্ট ইজ সামথিং মানে ডিফারেন্ট থিং। দেখো সত্যি কথা বলতে, আমরা যখন সিলেক্টর হলাম তার আগে ইন্ডিয়া খেলেছিল শ্রীলঙ্কাতে, আর ওই সিরিজটাতে ইন্ডিয়া ফেল্ড এক্সেপ্ট ফর সেহবাগ ছাড়া নোবডি এলস স্কোরড রানস, এভরিবডি হ্যাড ফেল্ড, উই লস্ট দ্য সিরিজ। তারপর যখন রেস্ট অফ ইন্ডিয়ার টিম অ্যানাউন্স করলো, তখন ভেঙ্কসারকারের এটা ছিল আর কি টিমটা, ওরা কিন্তু সৌরভকে বাদ দিয়ে আর সবাইকে রেখেছিল, which meant that was the end of সৌরভ গাঙ্গুলি। আমরা যখন এলাম তখন we felt না, that is not correct, we had to give him an opportunity to play, but আমরা তো সিলেক্ট করলাম, then later on he announced his retirement, which in a way I think it was good for him also. He went in style, কারণ ফার্স্ট ইনিংসে 80 সামথিং করেছিল, সেকেন্ড ইনিংসে 0 করেছিল, 84 95 করেছিল ফার্স্ট ইনিংসে আর কি, এন্ড সিরিজটা সবকটা ম্যাচে প্রায় রান করেছিল, ওটা একটা বোধহয় 100 করেছিল, বোধহয় প্রথম ম্যাচটা বোধহয় 100 করেছিল বোধহয়, যতটুকু মনে হয়। সো হি ওয়েন্ট away in style আর কি। আমার মনে আছে বোধহয় লাস্ট, ইফ আই এম নট রং, একটা অসাধারণ ক্যাচ নিয়েছিল সৌরভ, জীবনের সেরা ক্যাচ নিয়েছিল, মিড অফে দাঁড়িয়েছিল, বলটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল, হি জাস্ট অলমোস্ট বেন্ড ব্যাকওয়ার্ডস টু টেক আ ক্যাচ। মনে হয় দিস ওয়ান অফ দ্য বেটার ক্যাচেস সৌরভ হ্যাজ এভার টেকেন ইন ক্রিকেট। মানে সৌরভের ফিটনেস তো সব কখনই, সৌরভের ফিটনেস ওয়াজ দ্য biggest thing, but I think that's a wonderful catch it too. That was that. But he was a safe fielder, kid. He was a safe fielder. I wouldn't say he was a brilliant fielder, but he was a safe fielder. He was a safe fielder. He was always a safe fielder. Raja, I think we are about having 3-4 minutes to go for the first break. Then after 2-3 minutes break, then we will rejoin. So till we go to the break, Saurabh Greg Chappell, that's a big thing in Indian cricket. Your take on that? I mean, we all tend to hear one part of it. What's your take? দেখো, প্রথম পার্ট হচ্ছে যে গ্রেগ চ্যাপেলকে as a cricketer, we know what a cricketer he was. He was a fantastic batsman, there's no doubt about that. কিন্তু as a coach, ও কিন্তু কোনো জায়গাতে সাকসেস পায়নি। ও সাউথ অস্ট্রেলিয়ার কোচ 3 বছর ছিল, 3 বছরে কিন্তু সাউথ অস্ট্রেলিয়া ফিনিশড লাস্ট ইন দ্য শেফিল্ড শিল্ড। সুতরাং ওইটা নিয়ে লোকে বলে he was not a team man, মানে ও হচ্ছে sort of a dictator, he wants to call the shots and all that. But আমাদের এখান থেকে তখন সিলেক্টেড ছিল প্রণব রায়। প্রণব কিন্তু ওর সম্বন্ধে খুব প্রেস করে আর কি গ্রেগ চ্যাপেলকে আর কি। He had a lot of good things to talk about him. I mean, personally, I don't know him, I've not met him, so I wouldn't be able to say what he was. But Saurabh had a lot of good things to say about him. But whatever I've read, I mean, দেখেছি যে সাউথ অস্ট্রেলিয়া কোচ হিসেবে he was not a success at all. He was a failure, complete failure. In fact, Australian coach, if you talk about Buchanan,
দেন বেক চ্যাপল, এদের মধ্যে একটা ওই রকম ধরনের একটা, আই ডোন্ট নো, ওদের জুনিয়র ক্রিকেটের সঙ্গে এটা বেশি যুক্ত বলে একটা ইম্পোজিং, একটা অটোক্র্যাটিক অ্যাটিটিউড অফ দ্য কোচ দেখা যায় কাউকে। না, এটাতে কি জানো তো জয়ন্ত, যেটা আমার মনে হয় যত বড় ক্রিকেটার হয় তারা হয়তো ওই নিচের লেভেলে আসতে পারে না হয়তো। দ্যাট মে বি ওয়ান অফ দ্য রিজনস অলসো। কারণ তুমি যদি দেখো এখন যে জাস্টিন ল্যাঙ্গার, হি ওয়াজ এ গ্রেট ক্রিকেটার, হি ওয়াজ এ গুড প্লেয়ার, কিন্তু ও কিন্তু ভালো মিশে গেছে লোকের সাথে। সেম জিনিস ছিল আমাদের এই নামটা কি ছিল, ড্যারেন লেমন, হি ক্লিকড উইথ দ্য টিম ভেরি ওয়েল। আর আমাদের টিমে যদি দেখো, আমাদের কপিল দেব ছিল, কপিল দেব কিছু করতে পারেনি। অথচ লালচন্দ্র রাজপুত যখন এ ছিল তখন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতেছিলাম। হ্যাঁ, এটা একটা বোধহয় বড়, খুব বড় প্লেয়ার হয়ে গেলে তার পক্ষে বোধহয় ওই কোচটা করতে গেলে কোথাও একটা হ্যাঁ, আনলেস ইউ আর রাহুল দ্রাবিড়। তুমি দেখো রাহুল দ্রাবিড় হ্যাজ চেঞ্জ দ্য ইন্ডিয়ান ক্রিকেট ইন আ বিগ ওয়ে না? আর যে বাচ্চাদের সাথে যেভাবে ও এ করছে, হি ইজ কন্ট্রিবিউটিং আ লট টু ইন্ডিয়ান ক্রিকেট। রাহুল দ্রাবিড়, despite whatever he has got, he is quite underrated. মানে তেন্ডুলকার তার ব্যাটসম্যানশিপের জন্য, সৌরভ ফর হিজ ক্যাপ্টেন্সির জন্য, মানে যে স্ট্যাচারে গেছে, রাহুল বোধহয় ও যা প্রাপ্য তার থেকে একটু কমই এখন অব্দি ইন্ডিয়ান ক্রিকেট থেকে পেয়েছে। দেখো রাহুল যেটা কন্ট্রিবিউট করেছে, দেখো আজকে যদি টেকনিক্যালি তুমি যাও, তুমি পাশাপাশি সচিন আর যদি রাহুলকে ফেলো, অনেক তফাৎ। কিন্তু সচিন যেটা একবার গাভাস্কার বলেছিল না, যে নিয়ারেস্ট থিং টু পারফেকশন, which is absolutely a fact। কিন্তু ওর যদি তুমি ব্যাটিং দেখো, রাহুল কিন্তু he was not a perfectionist, but রাহুলের সবচেয়ে বড় গুণ ছিল he knew what his strength was and he knew what his weakness to his strength। সেইটা হলো বিশাল বড় গুণ ওর। ও হচ্ছে অফ স্টাম্পের একটু বাইরের বলগুলোকে দারুণ ড্রাইভ মারতো। ও কিন্তু অফ স্টাম্পের বল কিন্তু খুব ভালো ড্রাইভ মারতে পারতো না, কারণ ব্যাটটা কিন্তু নামতো থার্ড স্লিপ থেকে, সেটার জন্য আটকে দিত অফ স্টাম্পের বলে। কিন্তু অফ স্টাম্পের বাইরের বলগুলোকে ওর চেয়ে বেটার কেউ ড্রাইভ মারতো না, বা লেগ মিডে পড়লে ওর চেয়ে বেটার কেউ মারতো না, ফুলটা দারুণ মারতো। ও কিন্তু স্ট্রেংথে খেলে গেছে। ও কোনোদিন আর কি, যেটা সচিন যে স্ট্রেট ড্রাইভটা মারতো, সেই স্ট্রেট ড্রাইভ কোনোদিন চেষ্টা করতো না, কারণ এইটি হচ্ছে ওর মস্ত বড় গুণ। অতটা না ট্যালেন্টেড হয়েও বাট অলমোস্ট কাছাকাছি পারফরমেন্স। কিন্তু দুজনের ডিপেন্ডেবিলিটির দিক থেকে যদি বলি, অনেক সময় ওভারসিজ পারফরমেন্স প্রায় কাছাকাছি। আমরা বোধহয় একদম কাছাকাছি চলে এসেছি। তো আমি কোয়েশ্চেনটা করে রাখি, যদি আমরা টাইমটা শিডিউলটা শেষ হয় আমরা পরের পার্টে নেব। রাহুলের কথাই হচ্ছে যখন, তো রাহুল কিন্তু অনেক সময় ডিপেন্ড করার দিক থেকে ইভেন বোধহয় সচিনের থেকেও ডিপেন্ড রাহুলের উপর গেছে কোনো জায়গায়, তাই নাকি? হ্যাঁ, অনেক সময় গেছে ডেফিনেটলি। সেটা জন্যই তো ওয়ালের নাম হলো নিকনেম। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি। আমার মনে হয় আমরা ফার্স্ট ব্লকটা শেষ করি। আমাদের সিদ্ধার্থ নাকি? No, let us close this session now. Thanks, রাজাদা। এরপরে আবার আমরা ব্রেকের পরে এসে জয়েন করব।